হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অঙ্ক বিষয় মডেল কোশ্চেন নাম্বার যে 1 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। চলো এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো, কদাকে বলেছে কালী কাকে বলে। কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রের কালী বা ক্ষেত্রফল বলে। এবার দেখো, কদাকে বলেছে সমবিন্দু সরলরেখা অথবা সমরেখ বিন্দুর ছবি এঁকে দেখাও। আগে তোমাদেরকে বলে দিই, সমবিন্দু সরলরেখা কাকে বলে। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে 3 বা 3-এর বেশি সরলরেখা গমন করলে তাদেরকে সমবিন্দু সরলরেখা বলে। ধরা যাক এবি একটি সরলরেখা আঁকা হলো। এরপর সিডি সেই এবি সরলরেখার মাঝের অংশকে ছেদ করলো। এরপর আরেকটি সরলরেখা সেই একই সরলরেখার মাঝের অংশকে ছেদ করলো, এর নাম দেওয়া গেল ইএফ। এরপর সেই একই সরলরেখার আবার আরেকটি বিন্দুতে ছেদ করলো, নাম হলো জিএইচ। এইভাবে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে 3 বা 3-এর বেশি সরলরেখা গমন করলো, তাই একে সমবিন্দু সরলরেখা বলা হয়। এরই সাথে অথবা দিয়েছিল সমরেখ বিন্দুর ছবি এঁকে দেখাও। সমরেখ বিন্দু কাকে বলে জেনে নাও। একই সমতলে অবস্থিত 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় থাকে তাদেরকে সমরেখ বিন্দু বলে। যেমন দেখো, 3টে বিন্দু আঁকা হলো এ বি সি, এটিকে একটি সরলরেখায় টানা হলো, একেই বলে সমরেখ বিন্দু। এবার চলে যাই গদাকে বলেছে 64টি গুলিকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কটি গুলি থাকবে। আগে আমাদের 64কে দশক করে দেখতে হবে। আমরা জানি 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি যায় 32 দুগুণে 64। এরপরে আবার 2 দিয়ে যাবে, হবে 16, 16 দুগুণে 32। এরপরে আবার 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16। এরপরে আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণে 16, 2 দিয়ে গেলে 2 দুগুণে 4। এবার দেখো, 64কে যদি আমরা দেখি, আমাদের কি কি এসছে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, কটা 2 আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখো, 2 দুগুণে হয় 4, আবার 2 দুগুণে 4, 2 গুণ 2, তার মানে আমরা দুটো 4 এবং দুটো 2 পেলাম। এবার এখানে দুটো 4 আছে, মানে বলতে পারি 4 স্কোয়ার ইন্টু দুটো 2 আছে, 2 স্কোয়ার। টি গুলিকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে, মানে একটি সারিতে গুলি থাকবে। কালকে তোমার বই পড়েছ? 4 গুণ 2 মানে 8, তাহলে 8টি করে গুলি থাকবে। এরপরে ঘদাকে দেখো, লেখা আছে বদমাশের বি এর অর্থ কি। এটি কয় প্রকার? বি এর অর্থ ব্র্যাকেট বা বন্ধনী। এটি 4 প্রকার।
এবার উমদাকে দেখো, বলেছে 3/5 সমান মানে দুটি ভগ্নাংশ লেখো। এখানে করে দিই। 3/5কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। আবার 3/5কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 5 15। তাহলে দুটি ভগ্নাংশ কি পেলাম? 6 10 আর 9 15। পরেরটি দেখো, 14 10 টাকা 1 পয়সা সমান কত টাকা? দেখো, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 1 পয়সা সমান 1/100 পয়সা, 1/100 টাকা। তাহলে 10 টাকা 1 পয়সা সমান 10 যোগ 1-এর 100 টাকা। দেখো, যদি 10 যোগ আর যদি এটা ভাগ করি তাহলে পয়েন্টে চলে আসবে 0.1-এর 100। তোমাদের ভাগটা একটু দেখিয়ে দিই। পয়েন্ট দিয়ে 0 নিলাম, যেহেতু সামনে শূন্য, পয়েন্টের আগে একটা শূন্য দিতে হবে। এরপরে আরেকটি শূন্য দিয়ে শূন্য নিলাম আর 100 আসলো 0.01। এবার যোগ করলে হবে 10.01। তাহলে 1 টাকা, তাহলে 10 টাকা 1 পয়সা সমান 10.11 টাকা। এরপরে 2 দাগে চলে যাই। বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দেখো, কদাকে সরল করো, একটি সরল অঙ্ক দিয়েছে। দেখো, গুণের মাঝখানে দেখো প্রত্যেকটি গুণ আছে আর এখানে ভাগ আছে। দেখো, আমরা যদি প্রত্যেকটি গুণ রাখি তাহলে দেখো, যদি ভাগটা গুণ হয়ে যায় তাহলে সংখ্যাটা উল্টে যায়, তাহলে হবে 1-এর 8। এখানেও ভাগ আছে, এটাও গুণ হয়ে উল্টে গেলে 1-এর 5 গুণ 7। এবার আমরা কাটাকুটি করতে সুবিধে হবে। চলো আমরা কাটাকুটি করে দেখি। 4 দুগুণে 8, 3 দুগুণে 6 আর 5-এ 5 এখানে কাটা হলো। তাহলে দেখো, এখানে ওপরে আছে 3 আর এখানে 7, তার মানে 3 7 21। তাহলে নির্ণীয় সরলফল একুশ। পরেরটি দেখো, স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। দেখো, পয়েন্টের আগে আছে 4567। যদি আমরা এইটুকু আগে ভাঙি দেখিয়ে দিই, 4500, 4000 যোগ 500 যোগ 67 মানে 60 যোগ 7। এবার দেখো, 0.83। দেখো, এখান থেকে পয়েন্ট তুলে দিলে 0.8 মানে যদি পয়েন্ট তুলে দিই তাহলে হবে 10 যোগ 8-এর 10। এরপরে দেখো যোগ, এবার আছে 3। 3-এর আগে দেখো, 3-এর আগে 8 আছে আর তার আগে পয়েন্ট আছে, তার মানে পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাই 1 লিখে দুটো শূন্য। তাহলে এটাকে যদি আমরা কথায় লিখি তবে 4567। এটা হচ্ছে 8 দশাংশ, মানে 8/10 মানে 8 দশাংশ 3 শতাংশ।
দেখো একক দশক শতক মানে 100 আছে তাই 3 শতাংশ, আর একক দশক মানে দশাংশ। এরপরে চলে যাই গদাগে, বলেছে চিত্রসহ সংজ্ঞা লেখো সমান্তরাল সরলরেখা। বলেছে সমান্তরাল সরলরেখা। দেখো এখানে সমান্তরাল সরলরেখা আঁকা হলো, এখানে দুটি সমান্তরাল সরলরেখা গেছি এ বি আর পি কিউ। বলেছে একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে। বলেছে রাম আমবাজার থেকে 151.50 টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনল। বাজারে গিয়ে সেই আম 176 টাকায় বিক্রি করলো। সে কত টাকা বেশি পেল? দেখো ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কিন্তু বেশি আছে, তাহলে কত টাকা সে বেশি, যেটা বিক্রয় মূল্য আছে তার থেকে ক্রয় মূল্য মানে যেটা কিনেছে সেটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে যেটা আসবে সেটাই হলো আমাদের উত্তর। দেখবে রাম আমবাজার থেকে এক ঝুড়ি আম কিনেছে 151.50 টাকা। সেই আম বিক্রি করেছে 176 টাকায়। সুতরাং সে বেশি পেল 176 বিয়োগ 151.50 টাকা। বিয়োগটা এখানে তোমরা করে দেখাও। 176 আর 151.50, ওপরে যেহেতু কিছু নেই পয়েন্ট দিয়ে আমরা দুটো শূন্য রাখবো, এরপর বিয়োগ করব। বিয়োগ করলে হবে শূন্য, শূন্যকে 10 ধরলে 5 বাদ দিলে হবে 5, থেকে 6 থেকে এবার 2 বাদ দিলে হবে 4, 7 থেকে 5 বাদ দিলে হবে 2। এবার পয়েন্টের নিচে পয়েন্ট নেমে যাবে, উত্তর হবে রাম 24.50 টাকা বেশি পেল। দেখে নাও পরের অঙ্কটি। উমাদাগে ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো 0.005 পয়েন্ট তুলে দিলে, পয়েন্ট তুলে 1 আসলো আর পয়েন্টের পরে 3টে সংখ্যা তাই 3টে শূন্য হবে। আমরা এখানে পরিষ্কার করে লিখি 5/1000। এবার দেখো 0.05 আছে, পয়েন্ট উঠে 1 আর পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য, তাহলে হবে 5/100। আর এদিকে আছে 0.5 পয়েন্ট উঠে হবে 10 মানে 5/10। এবার দেখো আমাদের লবগুলোকে এক করতে হবে। এখানে দেখো 5/1000 আছে, এখানে তো 100 আছে, তাহলে আমরা 5-এর সঙ্গে যদি 10 গুণ করি তাহলে আমাদের দেখো লবগুলো একই রকম চলে আসবে। তাহলে 5-এর সঙ্গে 10 গুণ করলে হবে 50 আর নিচে হবে 1000। দেখো এটা 1000 এসে, তাহলে এটাকেও আমাদেরকে 1000 বানাতে হবে। এখানে আমরা 100, এটার সঙ্গে আমরা 100 গুণ করবো, তাহলে পরে হবে 500/1000। এবার দেখো ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে সব থেকে ছোট কে হবে? সুতরাং সব থেকে ছোট হবে 0.005 মানে 5/1000। এরপরে
এর থেকে একটু বড় হবে 0.05। দেখো 50/1000, আর সব থেকে বড় তাহলে 500/1000, তাহলে হবে 0.5। চলো এবার 3 দাগের প্রশ্নটা দেখে নিই। এখানে কথাকে বলেছে শুভঙ্কর একটি বাঁশের 13 2 অংশে লাল, 3-এর 1 অংশে সবুজ আর 39-এর 8 অংশে হলুদ রং করেছে, কত অংশ রং করা বাকি আছে? শুভঙ্কর একটি বাঁশের, দেখো অঙ্কটা করে দিয়েছি, শুভঙ্কর একটি বাঁশের 13 2 অংশে লাল, 3-এর 1 অংশ সবুজ আর 39-এর 8 অংশে হলুদ রং করেছে। এবার শুভঙ্করের বাঁশটিতে মোট রং করেছে কত সেটা দেখো। যোগ করলে দেখো 13 3 39, যদি আমরা লসাগু করি তাহলে আমাদের উত্তর আসবে, তাহলে আমাদের লসাগু আসবে 39। এবার দেখো 13 দুগুণে 39, তাই 3 দুগুণে 6, আর 3 13 39, তাই 13কে 13, আর 39-কে 39, তাই এখানে 8। এবার যোগ করলে আমাদের আসবে 27/39। দেখো 3 দিয়ে কাটাকুটি করেছি, 3 13 39 আর 3 9 27, মানে 13 9 অংশ। এবার দেখো রং করা বাকি আছে, মানে আমাদের 1 অংশ মানে হচ্ছে পুরো অংশটা, সেই পুরো অংশটা থেকে আমরা 13 9 অংশ বিয়োগ করবো। বিয়োগ করলে হবে 4-এর, বিয়োগ করলে হবে 13-র 4 অংশে আমরা রং করা বাকি আছে। পরের অঙ্কটি দেখো, বলেছে একটি বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য 13 মিটার, অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রটির বাহু দৈর্ঘ্যের সমান এবং দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 4 মিটার বেশি। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেখো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে 13 মিটার, আর অপর একটি আয়তক্ষেত্র তার প্রস্থ বলে দিয়েছে 13 মিটার, সেখানে কিন্তু দৈর্ঘ্য বলেনি। এবার বলেছে দৈর্ঘ্য কি বলে দিয়েছে, দেখো দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 7 মিটার বেশি, মানে যদি প্রস্থ 13 মিটার হয় তার থেকে 7 মিটার বেশি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 7-এর সঙ্গে যদি 13 যোগ করা হয় তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। দেখো দৈর্ঘ্য যোগ করে দেখলাম যে 20 মিটার, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ 13 মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এবার দেখো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যেহেতু 13 বলে দিয়েছিল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করে নিই। দেখো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কয়ার। দেখো 13 মিটার একটি বাহু দৈর্ঘ্য, তাহলে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্যই হচ্ছে 13 মিটার হবে, বাহু স্কয়ার মানে 13 স্কয়ার বর্গ মিটার, বর্গ করলে হবে 169 বর্গ মিটার। এবার দেখো এবার আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে তার ক্ষেত্রফল বের করতে হবে। এর সূত্রটি হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো দৈর্ঘ্য আমরা পেয়েছি 20 আর প্রস্থ ছিল 13, তাহলে 20 ইন্টু 13, তাহলে উত্তর আসবে, এটি গুণ করলে উত্তর আসবে 260 বর্গমিটার। এবার দেখো বর্গক্ষেত্র, এবার উত্তর লিখবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো বর্গক্ষেত্রের এসছিল হচ্ছে 169 বর্গমিটার আর আয়তক্ষেত্রের এসছে 260 বর্গমিটার। এখান থেকে তোমাদের দুটো অঙ্ক করে দেওয়ার কথা ছিল, দুটো করে দিলাম। তাহলে চলো তোমাদের 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। আরেকটি কথা বলি, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।